রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চাঁদাবাজিতে নাম জড়ানোর দাবি উপদেষ্টা আসিফের। ওয়েস্টিনের সামনের সিসিটিভি ছবি তদন্ত করে সত্য প্রকাশের আহ্বান সালাউদ্দিনের। আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনে ইসিতে ৩১৮টি আবেদন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে কমিশন। আওয়ামী আমলে আড়ি পাতা যন্ত্র আর মারণাস্ত্র কেনার উদ্দেশ্য অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন। 10 কমিশনের ৩৬৭টি সুপারিশের ৩৭টি বাস্তবায়ন করেছে সরকার। হরিলুটের পর সিলেটে পাথর উদ্ধারে ট্রাকে ট্রাকে তল্লাশি। আবারও ফেলা হচ্ছে পর্যটন এলাকায়। জড়িত থাকায় চেয়ারম্যান গ্রেফতার, দোষীদের তালিকা চাইলেন হাইকোর্ট। এবং তীব্র স্রোতে মাটি সরে তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন। রংপুরের গঙ্গাচড়ায় ঝুঁকিতে রাস্তাঘাট। পদ্মার পানি বেড়ে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত। পানিবন্দী 11,000 পরিবার। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। গুলশানে চাঁদাবাজির ঘটনায় নতুন মোড় নিয়েছে। অন্যতম অভিযুক্ত জানে আলম অপুর গ্রেফতারের আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তার চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে বক্তব্য দেন। তবে অপুর স্ত্রীর দাবি জোর করে সেই ভিডিও ধারণ করতে বাধ্য করেছেন এক বিএনপি নেতা। উপদেষ্টা আসিফ বলছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার নাম জড়ানো হয়েছে। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন অপুর স্ত্রীকে চাপ দিয়ে ভিন্ন বক্তব্য নেওয়া হতে পারে, আর তাই ওয়েস্টিনের সামনের সিসিটিভি ছবি তদন্ত করে সত্য প্রকাশের আহ্বান তার। গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হওয়ার আগে জানে আলম অপুর একটি ভিডিও বার্তায় ভিন্ন মাত্রা পেয়েছে ঘটনাটি, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সম্প্রতি। ৩৫ মিনিটের ওই ভিডিওতে তিনি দাবি করেন চাঁদাবাজির ঘটনায় জড়িত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভাই সেদিন যে সিএফ মোটো বাইকটা নিয়ে আসছে, এই রাত্রেবেলা বাইক রাইডিং করতে এসে গুলশানে আসছে। তবে ঘটনার মোড় ঘুরে যায় বৃহস্পতিবার অপুর স্ত্রী আনিসার বক্তব্যে। শাহবাগে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন অপু গ্রেফতারের আগের রাতে তাকে তুলে নেন বিএনপির এক নেতা। জোরপূর্বক রেকর্ড করা হয় ভিডিওটি। ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে। ইশরাক ভাইয়ের বাসায় ছিল এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরাই। এই ঘটনায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওই ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে বলেন এই অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এরকম অনেক কিছু আপনারাও ইতিপূর্বে দেখেছেন। সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য? অপর স্ত্রী ভিন্ন উদ্দেশ্যে বিএনপির এক নেতাকে জড়াচ্ছেন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কোনো না কোনো কর্নার থেকে তাকে চাপ প্রয়োগ করে এটা বলানো হচ্ছে বলে মনে হতে পারে। ওয়েস্টিন হোটেলে কোনো উপদেষ্টা সেরকম সেই সময়ে উপস্থিত ছিলেন কিনা সেটাও রেকর্ড ফুটেজ সেই সিসিটিভির মধ্যে পাওয়া যেতে পারে। তদন্তের স্বার্থে প্রকাশ করতে হবে। সরকারের স্বার্থেই চাঁদাবাজির ঘটনায় অধিকতর তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতার। বিস্তারিত তদন্ত। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বিকেলে কমিশন নিয়মিত বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেছেন। তিনি জানিয়েছেন ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৩১৮টি আবেদন জমা পড়েছে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ চলছে বলেও এ সময় উল্লেখ করেছেন তিনি। নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে অনুযায়ী চিঠিও দেয়া হয় নির্বাচন কমিশনকে, আর কমিশন জানায় আগামী ডিসেম্বরের প্রথম দিকেই ঘোষণা করা হবে তফসিল। এরপর থেকেই সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। নির্বাচনকে কেন্দ্র করে চলছে পাল্টাপাল্টি কথার লড়াই, কখনো পিয়ার আবার কখনো নির্বাচনের তারিখ। নানা বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরছে স্বৈরাচার বিরোধী রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এবার রোডম্যাপের ঘোষণার সময় জানালো নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিকেলে কমিশনের নিয়মিত বৈঠকের পর ব্রিফিংয়ে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন আগামী সপ্তাহেই দেয়া হবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ। আমরা আশা করছি
করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোড ম্যাপটা দিতে পারবো। সুধীজানের সঙ্গে সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি যেটা আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ চলছে জানিয়ে ইসি সচিব আরও জানান, ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৩১৮টি আবেদন জমা পড়েছে। যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন ৩১৮টা আবেদন পেয়েছে, এটা পর্যালোচনা চলছে। আর 22টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আউট অফ কান্ট্রি ভোটিং। এটা আমার মনে হয় যে আমরা আরও একটু আজকে কিছু আলোচনা হয়েছে যে পদ্ধতিটা প্রসেসটা কি হবে। এদিন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় পার্টির নেতারা। পরে জাপা মহাসচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের উপর আস্থা আছে, তবে বর্তমান সরকারকে নিরপেক্ষ মনে করেন না তারা। সরকারকে আমরা পুরোপুরি নিরপেক্ষ মনে করি না, তবে নির্বাচন কমিশনকে আমরা নিরপেক্ষ দেখতে চাই। আমরা নিরপেক্ষ এবং অ্যাকাউন্টেবল থাকবে। সকল নিবন্ধিত দলকে নির্বাচন কমিশন ডাকবে, কথা বলবে। আমাদের আস্থা আছে বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন জাপা মহাসচিব। নির্বাচনে অযোগ্য ঘোষণার মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী সরকারের আড়িপাতা যন্ত্র ক্রয় আর পুলিশের জন্য মারণাস্ত্র কেনার উদ্দেশ্য ও প্রক্রিয়া অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংবিধান সংস্কার কমিশন ব্যতীত বাকি 10টি সংস্কার কমিশনের মোট 367টি সুপারিশের মধ্যে 37টি ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও মালয়েশিয়া সফর সফল ও ফলপ্রসূ হয়েছে বলে এ সময় জানিয়েছেন তিনি। রাতে মালয়েশিয়া সফর থেকে ফিরে সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 38তম বৈঠকে মূল আলোচনায় ছিল অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনের অগ্রগতির বিষয়টি। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস সচিব জানান, সংবিধান সংস্কার কমিশন ছাড়া বাকি 10টি কমিশনের বাস্তবায়নযোগ্য আরও 246টি নতুন সুপারিশ যুক্ত হয়েছে। মোট 367টি সুপারিশের মধ্যে বাস্তবায়ন হয়েছে 37টি। 367টি যে সুপারিশ যেটা বাস্তবায়নাধীন আছে বা তার মধ্যে 37টা বাস্তবায়িত হয়েছে, এগুলো অনেকগুলোই আমাদের এলডিসি যে গ্র্যাজুয়েশন, আমরা 2026 সালে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এই সুপারিশগুলো কাজে লাগবে। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী 24 জুলাই আগস্টে ব্যবহৃত পুলিশের অস্ত্রের মধ্যে বেশিরভাগই ছিল মারণাস্ত্র। 2022-23 সাল থেকে কি উদ্দেশ্যে এবং কোন প্রক্রিয়ায় এত বেশি মারণাস্ত্র কেনা হয়েছিল তা তদন্ত করতে কমিটি গঠন করতে যাচ্ছে সরকার। এছাড়া ইসরায়েল থেকে কেনা আড়িপাতা যন্ত্র ক্রয়ের ব্যাপারেও ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে। পুলিশের জন্য কিভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল সেটা নিয়েও ইনভেস্টিগেশন হচ্ছে, কিভাবে এই মারণাস্ত্র প্রকিউরমেন্ট করা হয় এবং কিভাবে এটা ইউজ হয়। এদিকে মালয়েশিয়া সফরকে সফল ও ফলপ্রসূ বলে দাবি করেন প্রেস সচিব। জানান, বাংলাদেশের শ্রমিকরা পাবে স্থানীয়দের মতো সমান সামাজিক সুবিধা। মালয়েশিয়া নিয়ে আমরা বলতে পারি আমাদের একটা খুবই ফ্রুটফুল একটা ট্যুর হয়েছে। মালয়েশিয়ান যে ওয়ার্কাররা যে বেনিফিটগুলো পান, সোশ্যাল বেনিফিট বা যেই সোশ্যাল প্রোটেকশন পান, ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবেন। হালাল ইকোসিস্টেমের $3 ট্রিলিয়ন আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে দেশে হালাল ইকোনমিক জোন তৈরিতে মালয়েশিয়ার কাছে সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। প্রকাশ্য হরিলুটের পর সিলেটে পাথর উদ্ধারে তোড়জোড় শুরু করেছে প্রশাসন। ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ সড়কে শত শত ট্রাক আটকে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। উদ্ধারের পর পাথরগুলো আবারও ফেলা হচ্ছে কেয়ারি এলাকায় এবং এ বিষয়ে পরিবেশবাদী সংগঠনগুলো মানববন্ধনও করেছে। সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র। প্রশাসনের নাকের ডগায় 1 বছরে ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সাদা পাথর পর্যটন কেন্দ্র। পাথর লুটপাটের খবর বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। এরই অংশ হিসেবে লুট হওয়া পাথর উদ্ধার এবং সরিয়ে নিয়ে ঠেকাতে প্রশাসনের সিদ্ধান্তে ভোলাগঞ্জ সড়কের প্রবেশ মুখে অভিযান চালায় যৌথ বাহিনী। জাফলং, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের বিভিন্ন সড়কেও একের পর এক পাথর বোঝাই ট্রাক থামিয়ে চালানো হয় তল্লাশি। আটকে দেওয়া হয় 1.5 শতাধিক ট্রাক।
চালক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ সহ পাথরের উৎস সম্পর্কে করা হচ্ছে যাচাই বাছাই। লুট হওয়া পাথর ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী। এদিকে ছোট ছোট নৌকা বোঝাই করে ভোলাগঞ্জের পর্যটন এলাকায় পাথর ফেলার কাজ শুরু হয়। এটা তো জাতীয় সম্পদ, এই সম্পদ 18 কোটি মানুষের। যখন চুরি করে অর্ধেক পথ রাস্তা নিয়ে গেছে, তারপর আমাদের প্রশাসন বা আমাদের যারা আছে এরা সজাগ হয়েছে। এদিকে সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, পাথর লুটপাটে প্রশাসনের কেউ জড়িত থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমাদের চেকপোস্টের মাধ্যমে 130টার মতো ট্রাক আমরা আটক করেছি, সেগুলো নিয়ে আসা হচ্ছে। এটা পরিমাপ করা হয়নি, এখানে আনা হচ্ছে, এটা এখানেই প্রতিস্থাপন করা হবে। পাথর লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে গত বছর মামলা ছিল, পাথরের মামলা ছিল, পাথর ডিস্টার মেশিন দিয়ে পাথর তোলাই। জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরের পাথর লুটেরাদের বিরুদ্ধে ও টাঙ্গর হাওরে অপরিকল্পিত পর্যটনে হাওরের পরিবেশ ও প্রকৃতি রক্ষার দাবিতে সুনামগঞ্জ শহরে মানববন্ধন করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন নামে পরিবেশবাদী সংগঠন। সাদা পাথরের মতো জিনিস সৃষ্টি করতে পারবো না, এটা প্রকৃতি প্রদত্ত। যদি আমরা রক্ষা করতে না পারি, আমাদের বাংলাদেশের সৌন্দর্য হারাবে। পাথর লুট ঠেকাতে বুধবার রাতে জেলা প্রশাসনের সমন্বয় সভায় 5 সিদ্ধান্ত নেওয়া হয়। কনক আজাদ, সময় সংবাদ। তীব্র স্রোতে মাটি সরে গিয়ে ভাঙন দেখা দিয়েছে তিস্তা সেতু রক্ষা বাঁধে। রংপুরের গঙ্গাচড়ায় সেতুর পাশের ব্লক ধসে পড়ায় ঝুঁকিতে লালমনিরহাট রংপুরের যোগাযোগ সড়ক। এদিকে পদ্মার পানি বেড়ে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। এরই মধ্যে পানিবন্দী 11,000 পরিবার। ভাঙন দেখা দিয়েছে কুড়িগ্রামের 4টি নদীর 30টি পয়েন্টেও। সরাসরি সেতুরক্ষা বাঁধে আছড়ে পড়ছে তিস্তা নদীর তীব্র স্রোত। এতে নিচের অংশের মাটি সরে গিয়ে ধসে পড়ছে ব্লকগুলো। রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতুরক্ষা 900 মিটার বাঁধের প্রায় 60 মিটার জায়গার ব্লক ধসে গিয়ে 70 ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এতে ভাঙন ঝুঁকিতে রয়েছে লালমনিরহাট রংপুর অঞ্চলের যোগাযোগ সড়ক সহ 3 গ্রামের প্রায় 1200 পরিবার। স্থানীয়দের অভিযোগ, গত দুবারের বন্যায় বাঁধটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এটা ভাঙলে কিছু বহুত পরিবার ধ্বংস হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড এখন দেখবে ভাসি চলে গেছে, সেই সময় আসবে, আসি কটা বস্তা ফেলে দেবে। এদিকে পদ্মা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে 2 উপজেলার 11,000 পরিবার। পদ্মা নদীর পানি বাড়ায় বৃহস্পতিবার সকালে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কান্দারবাড়ির নদী তীরে। বস্তা মুস্তা হালায় কোনো সহযোগিতা করলো না, সরবরাহ আমরা অনেক বাচ্চা যাইতেছি। বালু কাটার কারণে এটার নদীর গভীরতা বেড়ে যায়, গভীরতা বেড়ে গেলে এটার ফ্লো ডিরেকশনও চেঞ্জ হয়ে যায়। ভাঙন দেখা দিয়েছে কুড়িগ্রামের দুধকুমার, তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র নদীর 30টি পয়েন্টেও। এতে প্রায় শতাধিক ঘরবাড়ি, মসজিদ, ফসলি জমি বিলীন হয়েছে। ভাঙন ঠেকাতে 20টি পয়েন্টে বালু ভর্তি জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। ওরাই যে যাবো তারও স্থান নাই, পয়সাও নাই। এখানে নদী ভাঙার জন্য থাকা যাবার লাগছে না, সরকারের কোনো পদক্ষেপ নিতেছে না এখানে। এছাড়া প্রবল জোয়ারে মোংলায় জালছেড়া নদীর বাঁধ ভেঙে প্রায় 700 একর চিংড়ির ক্ষের প্লাবিত হয়েছে। যশোরের শার্শা উপজেলায় ইছামতি নদীর পানিতে প্লাবিত হয়েছে সীমান্ত এলাকার বেশিরভাগ গ্রাম। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। তেজস্ক্রিয় পদার্থ সন্দেহে শনাক্ত হওয়া লোহার স্ক্র্যাপ এবং শিল্পের কাঁচামাল বোঝাই 13টি কন্টেইনার নিয়ে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম বন্দরের পাশাপাশি চট্টগ্রাম কাস্টম হাউস। ঝুঁকি বিবেচনায় এসব কন্টেইনার 2 সপ্তাহের মধ্যে অপসারণে কাস্টম হাউসকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে মেগাপোর্ট ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় বন্দরে স্থাপন করা বিশেষায়িত গেট অতিক্রমের সময়ে এসব কন্টেনারে তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত হয়। সবশেষ 6 আগস্ট ব্রাজিল থেকে আসা লোহার স্ক্র্যাপ বোঝাই একটি কন্টেনারে 2.16 মাত্রার CS-137 এবং TS-232 তেজস্ক্রিয় শনাক্ত হয়েছে। গত 5 বছরের পরীক্ষায় লোহার স্ক্র্যাপ, সিরামিকের কাঁচামাল এবং জিঙ্ক ওয়েস্ট বোঝাই 13টি কন্টেনারে এ ধরনের তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত করেছে পরমাণু শক্তি কমিশন। তেজস্ক্রিয় বস্তুগুলোর মালিকানা কার, আমদানিকারক রপ্তানিকারক ওনাদের নাকি কাস্টমস নাকি বন্দর, এটা কে করবে বা কার মালিকানায় থাকবে, কার তত্ত্বাবধানে থাকবে। বিগত 2014 সালে সর্বপ্রথম চট্টগ্রাম বন্দরে স্ক্র্যাপ নিয়ে আসা কন্টেনারে তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত হয়। এরপর থেকে প্রতি বছরে 3 থেকে 4টি পদার্থ শনাক্ত হলো। তেজস্ক্রিয়তার মাত্রা সহনীয় হলে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয় না।
এসব কন্টেনার দ্রুত নিষ্পত্তির জন্য চট্টগ্রাম কাস্টম হাউজের কাছে একাধিকবার চিঠিও দিয়েছে। এগুলা দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হওয়া আবশ্যক, যেহেতু এগুলা নিয়ে বিভিন্ন রকম স্বাস্থ্য ঝুঁকি হতে পারে এবং অন্যান্য ঝুঁকিতে ফেলতে পারে চট্টগ্রাম বন্দরকে। সেই হিসেবে আমরা এগুলাকে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য বলে থাকি। খুব দ্রুতই নিলামে তুলব বলে আশা করছি। তবে যাই ঘটুক না কেন, আমরা অ্যাটমিক এনার্জি কমিশনের কোনো ক্লিয়ারেন্স বা পারমিশন ছাড়া কোনো কিছু করব না। অন্তত 3 ধাপে পরীক্ষার পর এসব পদার্থ ঢাকার সাভারে তেজস্ক্রিয় পদার্থ ব্যবস্থাপনা কেন্দ্রে সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চাঁদপুরের মেঘনা নদীতে ডুবে গেছে সিমেন্ট বোঝাই একটি কার্গো জাহাজ। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা জাহাজের 8 স্টাফকে জীবিত উদ্ধার করেন। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের শাহ সিমেন্ট কোম্পানির কারখানা থেকে 18,500 বস্তা সিমেন্ট নিয়ে যশোরের নোয়াপাড়ার উদ্দেশ্যে রওনা দেয় কার্গো জাহাজ এমভি চাঁদতারা। ওই দিন সন্ধ্যায় জাহাজটি চাঁদপুর সদরের রনাগোয়াল এলাকায় নোঙর করে। আজ সকালে এমভি জামাল নামে অপর জাহাজের ধাক্কায় ডুবে যায় কার্গো জাহাজটি। ডুবে যাওয়া জাহাজের অবস্থান শনাক্ত করেছে কোস্ট গার্ড ও নৌ পুলিশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থাপন সহ 3 দফা দাবি জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। দুপুরে ক্যাম্পাসের সংবাদ সম্মেলনে দাবি জানান ছাত্র সংগঠনের নেতারা। এ সময় সাইবার বুলিং রোধে একটি কার্যকর সেল গঠন, অনলাইনে অপপ্রচার চালানো, বিভিন্ন গ্রুপ ও পেজ বন্ধ করা, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের ভোটাধিকার বাতিল ও ছবি সহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দাবি জানানো হয়। আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ ও কারখানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এতে 2.5 ঘন্টা বন্ধ থাকে ঢাকা আশুলিয়া পিজেড সড়কে যান চলাচল। শ্রমিকরা জানিয়েছেন বকেয়া বেতন পরিশোধ না করে আবারও 4 দিনের সাধারণ ছুটির নোটিশ গেইটে টাঙ্গিয়ে দেয় নাসা গ্রুপ। প্রতিবাদে সকালে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় নিরাপত্তাজনিত কারণে পার্শ্ববর্তী অন্তত 15টি কারখানার সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আশুলিয়া নির্মাণাধীন 8টি ভবনে অভিযান চালিয়েছে রাজুক। এ সময় ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দেয়া সহ 1 লাখ টাকা অর্থদণ্ড করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার খেজুরটেক এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান। তিনি জানান রাজুকের অনুমোদন না নিয়ে ও নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা হচ্ছিল ভবনগুলো। এর মধ্যে 2টি ভবন মালিককে 50,000 করে 1 লাখ টাকা অর্থদণ্ড করা হয়। বাকি ভবনগুলোর মধ্যে 3টি নকশা বহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয় ও 3টির নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়। শরীয়তপুরে 76 বস্তা অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে সকালে প্রেমতলা এলাকায় যৌথ অভিযান চালায় সদর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও জেলা পরিবেশ অধিদপ্তর। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকে একটি ট্রাক থেকে 76 বস্তা পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য 6 লাখ টাকা। ট্রাক চালক ও হেলপারকে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য সদর উপজেলা আনা হয়। পরে ট্রাক মালিক শফিক ব্যাপারীকে 1 লাখ টাকা জরিমানা করে চালক ও হেলপারকে ছেড়ে দেওয়া হয়। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ভারতের পুশিন কার্যক্রম। এবার চাঁপাইনবাবগঞ্জ মেহেরপুরে 22 জনকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ। সকালে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 13 জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। পরে চান শিকারী এলাকায় বিজিবির টহল দল তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যশোর, টাঙ্গাইল, কুমিল্লা, খুলনা, লালমনিরহাট, কুষ্টিয়া, রাজশাহী, ময়মনসিংহ, ঠাকুরগাঁও জেলার বাসিন্দা বলে জানা গেছে। এদিকে মেহেরপুরে পতাকা বৈঠকের মাধ্যমে 9 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। জনপদের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চাঁদাবাজিতে নাম জড়ানোর দাবি উপদেষ্টা আসিফের। ওয়েস্টিনের সামনের সিসিটিভি ছবি তদন্ত করে সত্য প্রকাশের আহ্বান সালাউদ্দিনের। আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পাবেন ইসিতে 318টি আবেদন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে কমিশন। এবং হরিলুটের পর সিলেটে পাথর উদ্ধারে ট্রাকে ট্রাকে তল্লাশি। আবারও ফেলা হচ্ছে পর্যটন এলাকায় জড়িত থাকায় চেয়ারম্যান গ্রেফতার। দোষীদের তালিকা চাইলেন হাইকোর্ট। এই ছিল জনপদের সময়। সঙ্গী থাকুন সময়।